তাহলে এবার দেখো তো এখান থেকে এই অ্যামাউন্ট গুলো বিয়োগ করলে কত টাকা হয়। 1,44,702.5 থেকে 19,548,900 বিয়োগ করে দেখো কত হয়। জলদি বিয়োগ করো। 1,44,702.5 থেকে 19,548,900 বাদ দাও। কয় টাকা হয় বাদ বিয়োগ করছো না কেন? কই রেজাল্ট বলো। 1,44,702.5 থেকে 19,548,900 বাদ দাও। হ্যালো হ্যাঁ বলো। স্যার, নেট তো স্যার আরেকবার একটু বলেন স্যার, কোনটা কোনটা কি করবো? 1,44,702.5 থেকে এই যে যোগফলটা ছিল ক্রেডিট সাইডে, এখান থেকে এই তিনটা আইটেম বাদ দিব। 19,500 বাদ দিবা, 48,000 বাদ দিবা, 900 বাদ দিবা। তাহলে আমরা সঠিক বন্টনযোগ্য মুনাফার পরিমাণটা পেয়ে যাব। 1,44,702.5 থেকে 19,548,900, 19,548,000 আর 900 এই তিনটা বাদ দিব। তাহলে আমরা সঠিক বন্টনযোগ্য মুনাফার পরিমাণটা পেয়ে যাব। সেটা কত টাকা আসে দেখো। জি স্যার। স্যার 76,302.5। 76,302.5। এই 76,302.5 এখন এদের তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে। 76,302.5 ভাগ 3। এটা কিভাবে ভাগ করতে হবে আমি বলছি, পরে লিখতেছি। 76,302.5 এটা তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে। 76,302.5। আচ্ছা এবার এটা যে আমরা ভাগ করব, দেখো ওনারা প্রশ্নের মধ্যে বলছে ভাগ করতে হবে 3:3:1 অনুপাতে। তাহলে 3:3:1, তাহলে 3 আর 3 6 আর 1 7। তাহলে প্রথম জন পাবে 7 ভাগের 3 ভাগ, পরের জন পাবে 7 ভাগের 3 ভাগ, আর শেষের জন পাবে 7 ভাগের 1 ভাগ, তাই না? জি স্যার। তাহলে 7 ভাগের 3 ভাগ, 7 ভাগের 3 ভাগ আর 7 ভাগের 1 ভাগ। তাহলে প্রথম জন পাবে 7 ভাগের 3 ভাগ, পরের জন পাবে 7 ভাগের 3 ভাগ, আর শেষের জন পাবে 7 ভাগের 1 ভাগ। এই তাহলে প্রথম জনের এই 76,302.5 কে 7 দিয়ে ভাগ করো আর 3 দিয়ে গুণ করো, কত টাকা হয় বলো তো? জি স্যার, দাঁড়ান। 7 দিয়ে 76,000 ভাগ 3 দিয়ে গুণ। হ্যাঁ 7 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। স্যার 32,701.07। তো এটাকে 701 লেখা যায় না? 32,701। জি স্যার, লেখা যায়। তাহলে এর পরেরটাও তো একই হবে, 32,701। জি স্যার।
তাহলে বাকি যে টাকাটা থাকে সেটা এখানে বসে দিব। জি স্যার। দেখো স্যার তো। লাস্টেরটা হবে স্যার হচ্ছে 10,900। হ্যাঁ 10,900 স্যার, এটা 7 ভাগের 1 ভাগ লাস্টেরটা। 10,900। জি স্যার। তাহলে তো 2 বেশি হয়ে যাবে। এই 3টা যোগ দিয়ে দেখো কত হয়। এই 3টা যোগ দিলে কত হয়? স্যার 76,302। আচ্ছা তাহলে আমরা এই 5টা বাদ দিয়ে দিলাম, তাহলেই তো হলো তা। 0.5টা তাহলে আমরা বাদ দিয়ে দিলাম। 0.5টা তাহলে আর ধরলাম না। তাহলে 76,302 আমরা এই যে 3 জনের মধ্যে ভাগ করে দিলাম, আমাদের লাভ লোকসান বন্টনটা হয়ে গেল। তো এই যে আমরা লাভ লোকসান বন্টনটা করলাম, তোমরা কি লাভ লোকসান বন্টনটা সবাই দেখেছো কিভাবে করেছি দেখেছো? যে আইটেমগুলো বাদ পড়েছিল তাদের মধ্যে যারা ব্যয় তাদেরকে আমরা ডেবিটে বসাই দিয়েছি, এদের মধ্যে যারা আয় তাদেরকে আমরা ক্রেডিটে বসাই দিয়েছি। আয় হচ্ছে উত্তোলনের সুদ, জি আর স্যার। ব্যয় হচ্ছে মূলধনের সুদ, বেতন আর ঋণের সুদ। এরপরে আমরা যোগ বিয়োগ করে সঠিক মুনাফাটা বের করেছি, সেটাই আমরা ওই অনুপাতে ওদের 3 জনের মধ্যে ভাগ করে দিয়েছি। দেখছো? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার কমিশনটা আনলেন না স্যার? কমিশন কি ছিল এখানে? ছিল না স্যার। যদি থাকে তাহলে তো আমাদের ভুল হয়ে গেছে, তাহলে তো আনতে হবে। দেখি তো। হ্যাঁ এই যে এবার একটা জিনিস বাদ পড়ে গেছে, গয়ের ব্যবসা হতে 7,000 টাকা কমিশন পাবে, এটা আনতে হবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো। তাহলে গয়ের মূলধন হিসাব নামে এই কমিশনটা আমাদেরকে লিখতে হবে, চলো লিখে ফেলি। গয়ের মূলধন হিসাব নামে কমিশনটা আমাদেরকে লিখতে হবে, এটা লিখতে হবে আমাদেরকে। তাহলে চলো আমরা গয়ের মূলধন হিসাব লিখে কমিশনটা লিখে ফেলি। তাহলে আমাদেরকে গয়ের মূলধন হিসাব নামে আমাদেরকে গয়ের মূলধন হিসাব নামে কমিশনটা আনতে হবে। যদি প্রশ্নে কমিশন থাকে, এটাও তো বাদ পড়ে গেছে, তাহলে কমিশনটাকেও আনতে হবে। ঠিক বলেছ। আর কমিশনের টাকাটা যেন কত টাকা ছিল? 7,000 ছিল মনে হয় না? জি স্যার। কমিশন সে কত টাকা পাবে? 700 টাকা পাবে, 7,000 টাকা পাবে। তাহলে এই 7,000 টাকার কমিশনও এখানে আনতে হবে। তাহলে কমিশন 7,000 টাকা, সেটাও আমাদেরকে এখানে বসাতে হবে। আমরা বসিয়ে দিলাম। আচ্ছা এবার কমিশন যেহেতু বসানো হয়ে গেল, এবার যোগ বিয়োগ করি। এদিকে যোগফলটা এটা 702 লিখে দিই, 0.5। আচ্ছা এটাকে একটা কাজ করে দিই, শোনো। এটাকে 137.5 ছিল তো, এটাকে 138 করে দিই, তাহলে আর ঝামেলা থাকে না, দশমিক রাখার দরকার নেই। তাহলে এখানে মোট কত হয় দেখো তো? 703 হয়ে যায়। 703, তাহলে 1,44,703, 1,44,703, 1,44,703। এবার তুমি 1,44,703 থেকে তুমি এবার এই আইটেমগুলো সব বাদ দাও। এই যে 7,000, 900, 48,000, 19,500, এই তিনটাই বাদ দাও, চারটাই বাদ দাও, এই চারটাই বাদ দাও। 19,500, 48,900, 48,900 আর হচ্ছে 7,000, চারটাই বাদ দাও। দেখো তো কত হয়।
বাদ দিয়েছ? এক লক্ষ 44,703 থেকে 19,500 বাদ যাবে, 48,000 বাদ যাবে, 900 বাদ যাবে আর 7,000 বাদ যাবে। দেখো তো বাদ দিয়ে কত টাকা হয়। এতক্ষণ লাগে ক্যালকুলেশন করতে? ছিয়াত্তর হ্যালো হ্যাঁ স্যার 69,303। তাহলে 69,303 69,303। এখন এই 69,303 টাকাটা ওদের তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে। দেখো আমি 69,303 টাকা ভাগ করছি। 69,303 এ হবে 7 ভাগের 3 ভাগ, কত হয় বের করো। 69,303 এটাও 7 ভাগের 3 ভাগ, বের করো। 69,303 স্যার প্রথমে কি ইয়া করবো না, প্রথমে গুণ 7 দিয়ে 7 ভাগ, ভাগ 3। 7 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ। 7 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ। স্যার 29,701। 29,701। তার পরেরটা 29,701 হবে। আর স্যার লাস্টেরটা হবে স্যার 9,900। তাহলে হবে এটা 9,901। শুধু 900 স্যার? শুধু 900 দিলে 1 কম হয়ে যাবে। শুধু যদি 9,900 দেই তাহলে 1 কম হয়ে যাবে। তাহলে এই যে আমরা মুনাফার অংশ বের করে এখানে ফেললাম। আসছে স্যার 9,900.428571। এখানেও তো দশমিক ছিল, কিন্তু তুমি 1 বাড়াই দিয়েছো, তাই না? দুইটার মধ্যে 1 1 2 বাড়াই দিয়েছো না? সেই জন্য এখানে না বাড়াই দিলে জি তোমার স্যার। এখানে না বাড়াই দিলে তোমার এই 69,303 হবে না, এই জন্য এখানে 1 বাড়াই দিতে হবে। জি স্যার। তো আমরা আমাদের লাভ লোকসান বন্টনের কাজটা করে ফেললাম। আমাদের মূলধন হিসাবে মানে এই অংশীদারি অঙ্ক করতে গেলে লাভ লোকসান বন্টনটা করার পর আমাদেরকে অংশীদারদের একটা মূলধন হিসাব করতে হয়। 3 জন অংশীদার, তাই আমরা এই ধরনের একটা মূলধন হিসাব তৈরি করব। তোমরা মূলধন হিসাবটা করার জন্য দ্রুত একটা ঘর টেনে ফেলো। কিভাবে আমরা মূলধন হিসাবটা তৈরি করছি তোমরা দেখো। আমরা ক, খ, গ এদের 3 জনের জন্য আমরা মূলধন হিসাব তৈরি করছি। ভিতরে লেখাগুলো আমরা পরে পাল্টে দিব। ভিতরে লেখাগুলো আমি পাল্টে দিচ্ছি। ভিতরে লেখাগুলো কিভাবে লিখতে হবে আমি দেখাই দিচ্ছি, তোমরা দেখো। আগে খালি ঘরটা টেনে নাও। তোমরা সবাই দেখো, আমাদের যে 3 জন অংশীদার ছিল এদের 3 জনেরই প্রারম্ভিক মূলধনটা বলে দিয়েছিল এই যে শুরুতে। তারা ব্যবসায় এই যে 2019 সালের 1 জানুয়ারি তাদের মূলধন ছিল ক 1,60,000, খ 1,30,000 আর গ 1,00,000। সর্বপ্রথম আমরা ক্রেডিট পাশে এই 3টা মূলধন ব্যালেন্স বিডি নামে লিখে দিব। তাহলে চলো সর্বপ্রথম আমরা ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি নামে, এখানে মূলধন প্রদান করেনি, তাদের উদ্বৃত্ত ছিল, তাই আমরা 2019 সালের জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি নামে আমরা ব্যালেন্স বিডি নামে
আমরা আমাদের এই প্রারম্ভিক ব্যালেন্সটা আগে লিখে দেব। আমাদের ক্রয়ের ছিল 1,60,000, আমাদের ক্ষয়ের ছিল 1,30,000, আর আমাদের গয়ের ছিল 1,00,000। এটা সবার আগে লিখে দিলাম। এবার যে ঘটনাগুলো মূলধনকে বাড়াবে তাদেরকে আমরা ক্রেডিট সাইডে লিখবো। এই যে এখানে দেখো, সেগুলো আমরা লাভ লোকসান বন্টন নামে লিখবো। প্রথমে ছিল মূলধনের সুদ। দেখো আমাদের মূলধনের সুদটা কত কত ছিল। আমাদের ক্রয়ের মূলধনের সুদ ছিল 8,000, আমাদের ক্রয়ের মূলধনের সুদ ছিল 8,000, আমাদের ক্ষয়ের মূলধনের সুদ ছিল 6,500, আমাদের গয়ের মূলধনের সুদ ছিল 5,000। আমরা মূলধনের সুদটা লিখে ফেলছি। দেখো এরপরে বেতন ছিল। বেতন ও মূলধনকে বাড়ায়। যে সমস্ত ঘটনা মূলধনকে বাড়াবে তাদেরকে এখানে লিখতে হবে। দেখো বেতন ক্রয়ের ছিল আর গয়ের ছিল। ক্রয়ের ছিল 24,000, গয়েরও ছিল 24,000। এরপর বেতনের পর দেখো কমিশন। কমিশনটা যেন কে পেয়েছিল? একাই পেয়েছিল কে? খ। কমিশনটা পেয়েছিল গয়ের মূলধন হিসাব 7,000 টাকা কমিশন পেয়েছিল গ। তাহলে গ পাবে কমিশন 7,000। 7,000। এরপরে আসবে ঋণের সুদ। ঋণের সুদ এখন মূলধনকে বাড়াবে। দেখো আমরা ঋণের সুদটাও লিখে দিব। ঋণের সুদটা কার হবে? দেখো ঋণের সুদটা কার ছিল? ক্ষয়ের ঋণের সুদ ছিল 900 টাকা। তাহলে ক্ষয়ের ঋণের সুদ হবে 900 টাকা। ক্ষয়ের ঋণের সুদ হবে 900 টাকা। তাহলে মূলধনকে যে আইটেমগুলো বাড়াবে তাদেরকে আমরা লিখে ফেলছি। এবার মূলধনকে যেগুলো কমাবে প্রথমে লিখবো উত্তোলন। তোমরা এবার একটা কথা ভালো করে শুনে রাখো। প্রত্যেক মাসের প্রথম তারিখে উত্তোলন করা হোক, প্রত্যেক মাসের মাঝামাঝিতে উত্তোলন করা হোক, আর প্রত্যেক মাসের শেষ তারিখে উত্তোলন করা হোক, যখন আমরা বার্ষিক উত্তোলনটা লিখবো তখন আমরা সবসময় 12 দিয়ে গুণ করেই লিখবো। যেমন ক প্রত্যেক মাসের প্রথম তারিখে উত্তোলন করেছিল 1,000 টাকা, তাহলে তার বার্ষিক উত্তোলন হবে 1,000 গুণ 12, 12,000 টাকা। খ প্রত্যেক মাসের মাঝামাঝিতে উত্তোলন করেছিল 800 টাকা, তাহলে এর বার্ষিক উত্তোলন হবে 800 গুণ 12, 9,600 টাকা। আর গ প্রত্যেক মাসের শেষ তারিখে উত্তোলন করেছিল 500 টাকা, তাহলে এর বার্ষিক উত্তোলন হবে 500 গুণ 12, 6,000 টাকা। তার মানে আমরা যে তারিখে উত্তোলন করেছি না কেন, আমরা কিন্তু তাকে বার্ষিক উত্তোলন বের করার সময় 12 দিয়ে গুণ করে নেব। তাহলে ক প্রত্যেক মাসের প্রথম তারিখে 1,000 টাকা। তাহলে চলো আমরা লিখে ফেলি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ঋণের সুদটা তো স্যার মূলধনে অনেক সময় আনেন না স্যার, এটা বুঝলাম না জিনিসটা। আমি বোধহয় এই জিনিসটার ব্যাপারে শুরুতে একটা নোট বলেছিলাম, তুমি নোটটা খেয়াল করোনি। আমি ঋণ নিয়ে যে কথা বলেছিলাম তখন আমি বলেছিলাম যদি অঙ্কে আলাদাভাবে ঋণ হিসাব করতে বলে তখন আমরা ঋণের সুদটা ঋণ হিসাবে লিখবো, মূলধন হিসাবে লিখবো না। তুমি কি আমার কথা শুনছিলাম যখন বলছিলাম এটা? জি স্যার, তা বুঝি না জিনিসটা, বললে ভালো হতো। জিনিসটা হচ্ছে যদি ওনারা প্রশ্নের মধ্যে আমাদেরকে যেমন প্রশ্নের মধ্যে বলছে, এই কোশ্চেনের মধ্যে বলছে তুমি অংশীদারদের লাভ লোকসান বন্টন করো, অংশীদারদের মূলধন হিসাব করো, ঠিক সেরকম যদি এখানে বলতো অংশীদারদের ঋণ হিসাব করো, তাহলে আলাদাভাবে যখন অংশীদারদের ঋণ হিসাব করতে বলে তখন ওই ঋণের সুদটা ঋণ হিসাবে বসাতে হয়, তখন আর ওই ঋণের সুদটা মূলধন হিসাবে বসানো যায় না। বুঝতে পেরেছো? কিন্তু কিন্তু স্যার যেহেতু লাভ লোকসানের ঋণের সুদ নিলে তো স্যার মূলধনে তো মনে হয় নেয় না, আমি বুঝি না জিনিসটা।
না, লাভ লোকসান বন্টনে নেওয়ার সাথে মূলধনে নেওয়া না নেওয়ার কোনো সম্পর্ক নাই। আমরা লাভ লোকসান বন্টনে তো মুনাফার অংশটাও লিখি, সেই মুনাফার অংশটাও তো আমাদেরকে মূলধন হিসেবেও তো লিখতে হয় না? হ্যাঁ স্যার, তাহলে কিন্তু মুনাফার গাইডে অংশ, অনেক কিছু স্যার দেখলাম স্যার যে ঋণের সুদটা মূলধনে লেখে না। আমি তোমাকে সেই জিনিসটাই তো এখন বলছি, তুমি শোনো না কেন? যখন অঙ্কের মধ্যে আলাদাভাবে ঋণ হিসাব করতে বলে, ঋণ হিসাব নামক খতিয়ানটা যখন আমরা আলাদাভাবে কোনো অঙ্কে করি, তখন সেই অঙ্কে আর ঋণের সুদটা মূলধন হিসেবে না লিখে ঋণ হিসাবে লিখতে হয়। আমি এই নোটটা শুরুতে লেখাই দিয়েছি আজকে, বুঝতে পারছো? ও আচ্ছা। তার মানে যারা মূলধন হিসেবে ঋণের সুদটা লিখবে না, তারা ওই ঋণের সুদটা ঋণ হিসাবে লিখবে, তখন তারা আলাদাভাবে একটা ঋণ হিসাব করবে। কিন্তু যখন প্রশ্নের মধ্যে আমাকে আলাদাভাবে ঋণ হিসাব করতে বলবে না, তখন কিন্তু এই ঋণের সুদটা মূলধন হিসাবে বসবে। তুমি কি আমার কথা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এই অঙ্কে তোমাকে আলাদাভাবে কোনো ঋণ হিসাব করতে বলেনি। যেহেতু তোমাকে আলাদাভাবে ঋণ হিসাব করতে বলেনি, তাই তুমি ঋণের সুদটা মূলধন হিসাবে বসাবে। যদি তোমাকে এই অঙ্কে আলাদাভাবে বলতো তুমি একটা ঋণ হিসাব করো ক্ষয়ের, তাহলে এই ঋণের সুদটা তুমি ঋণ হিসাবে বসাতে, তখন আর তুমি মূলধন হিসাবে বসাতে না। বুঝতে পেরেছো? জি স্যার। আমরা মুনাফার অংশটা লিখি নাই, চলো এখন মুনাফার অংশটাও বসাই দেই। আমাদের মুনাফার অংশটা কত কত ছিল, চলো বসাই দেই। আমরা মুনাফার অংশ বের করেছিলাম 29,701, পরেরটাও 29,701, আর লাস্টেরটা ছিল 9,901। আচ্ছা, এইদিকে তাহলে আমাদের উত্তোলনের পরিমাণটা হবে, প্রথম জন ক উত্তোলন করেছিল প্রত্যেক মাসে প্রথম তারিখে 1,000 টাকা করে, তাহলে 1,000 গুণ 12, তাহলে এর উত্তোলনটা হবে 12,000 টাকা। খ উত্তোলন করেছিল প্রত্যেক মাসে মাঝামাঝিতে 800 টাকা করে, তাহলে 800 গুণ 12, 9,600 টাকা। আর গ উত্তোলন করেছিল প্রত্যেক মাসে শেষ তারিখে কত টাকা করে, 500 টাকা করে, তাহলে এর উত্তোলন হবে 500 গুণ 12, 6,000 টাকা। তাহলে আমরা উত্তোলনটা লিখে ফেলেছি। এবার লাভ লোকসান বন্টন নামে আমরা উত্তোলনের সূত্রটাও এখানে লিখে দিব। আমরা উত্তোলনের সূত্রটা এখানে লিখে দিব। দেখো উত্তোলনের সূত্র, আমাদের কয়ের উত্তোলনের সূত্রটা কত বের করেছিলাম আমরা, 325। আমরা ক্ষয়ের উত্তোলনের সূত্রটা কত বের করেছিলাম, 240 নাকি? ক্ষয়ের উত্তোলনের সূত্রটা বের করেছিলাম 240, হ্যাঁ। আর গয়ের উত্তোলনের সূত্রটা বের করেছিলাম 138। তাহলে আমাদের যতগুলো ঘটনা আমরা আমাদের লিখেছিলাম ক্যালকুলেশন করে, সমস্ত ঘটনা এখানে বসানো হয়ে গেছে। এবার তাহলে চলো আমরা মূলধনের ব্যালেন্স সিডিটা বের করি। সবার আগে ক্রেডিট সাইডের আইটেমগুলোকে যোগ করো, প্রত্যেকের ক্রেডিট সাইডের আইটেমগুলো যোগ করে দেখো যোগফলটা কত হয়। ব্যালেন্স সিডি, প্রথমে ক্রেডিট সাইডটা যোগ করো, কয়ের ক্রেডিট সাইডের যোগফলটা কত আসে দেখো। যোগ করতেছ? এক লক্ষ 60,000 যোগ 8,000 যোগ 24,000 যোগ 29,701, 2,21,701।
আর এর পরেরটা হয় 1,30,000 এগুলো 36,500 1,30,000 প্লাস 6,500 প্লাস প্লাস 900 900 প্লাস প্লাস 29,701 29,701 1,67,101। আর এর হবে 1,05,000 এটা হবে যোগ 24,000 24,000 7,000 8,000 9,001 9,901 9,901 9,901 201 1,45,901। এই যে যোগগুলো আমরা এখন করলাম, এই যোগগুলোকে তোমরা এখন কপি করে এটা এদিকেও লিখে ফেলতে হবে। এইগুলো আমরা এদিকেও বসাই দিলাম। এবার এখান থেকে উপরের এই দুটো আইটেম বাদ দিলে কিন্তু আমরা ব্যালেন্স সিডি পেয়ে যাব। তাহলে দেখো তো প্রথম জনের ব্যালেন্স সিডিটা কত আসে। প্রথম জনের ব্যালেন্স সিডিটা আসবে 2,21,701। এখান থেকে মাইনাস হবে 12,325। এখান থেকে মাইনাস হবে 12,325। 2,09,376। তাহলে 2,09,376। আর এর পরেরটায় 1,67,000 101। এখান থেকে আমরা মাইনাস করে দেব 9,600। এখান থেকে মাইনাস করে দেব 240। 1,57,261। 1,57,261। এবার শেষ জনের দেখো, এর ছিল 1,45,901। এখান থেকে মাইনাস করতে হবে 6,138। তাহলে 1,39,763। এইভাবে তোমাকে অংশীদারদের মূলধন হিসাবটা প্রস্তুত করতে হয়। আর ঋণের সুদের ব্যাপারে যেটা আমি আগেই নোট লিখে দিয়েছি, সেই নোট অনুযায়ী তোমরা খেয়াল রাখবা, যখন প্রশ্নের মধ্যে অংশীদারদের ঋণ হিসাব করতে বলে আলাদাভাবে, তখন আমরা ঋণ হিসাবে ঋণের সুদটাকে আর অংশীদারদের মূলধন হিসাবে দেখাবো না। তখন আমরা ঋণের সুদটাকে সরাসরি অংশীদারদের ঋণ হিসাবে দেখাবো। এই আলোচনা আমি তোমাদের সাথে করেছি। পুরোপুরি 3 নম্বর অঙ্কটা আমরা আজকে করলাম। আমরা পরের দিন আবার 4 নম্বর অঙ্কটা করবো। ক্লাসে থাকবো সবাই। সবাই ক্লাসে থাকবো যদি অঙ্ক ঠিকভাবে করতে চাও তো, ঠিক আছে? তো যাওয়ার আগে তোমরা ওই হাজিরার একটা স্ক্রিনশট নাও। এই হাজিরার একটা স্ক্রিনশট নাও। একজন স্ক্রিনশট নাও খুব দ্রুত। স্ক্রিনশট নিয়েছো? নিশ্চয় কেউ? হ্যাঁ, এই হাজিরার স্ক্রিনশটটা নাও। জি স্যার। এবার নিচের অংশটুকু নাও। নিয়েছি স্যার। এবার নিচের অংশটুকু নাও। জি স্যার, নিছি। হ্যাঁ, এটা গ্রুপে দিয়ে দাও। আল্লাহ হাফেজ।